इस धंधे की वजह से साइमन इतना बड़ा नहीं बना है। इसके पीछे कुछ बहुत बड़ा जंजाल है। ऐसा क्यों लग रहा है कि मैंने तुम्हें पहले कहीं देखा है? इस देवा को जानने के बाद भी तूने ऐसा सोचा? আজ এসেছি ক্রাইম ডায়েরিতে এক অদ্ভুত মার্ডার মিস্ট্রি কেস নিয়ে, যেখানে অপরাধের পেছনে কাজ করেছে অপরাধীর গভীর মনস্তাত্ত্বিক এক দিক, যেখানে অপরাধী অপরাধের জাল বুনেছে খুব সন্তর্পণে, সূক্ষ্মভাবে, আর তার পরিণতি যে কি ভয়ঙ্কর হতে পারে সেটা বুঝতেই পারে। একটা অপরাধের পেছনে ঘটেছে আরেকটা অপরাধ, আর আমরা সেই জাল কেটে কিভাবে অপরাধীকে ধরেছি সেই দেখুন আজকের পর। আরে কি হয়েছে কি? এত রাত হলো কেন আজ? আমার যে খুব খুব চিন্তা হচ্ছিল। এত চিন্তা করলে হবে? তোমার সিঁদুরে তো জোর আছে সোনা, আমার কিচ্ছু হবে না। কিন্তু কিন্তু তোমার কি হয়েছিল সেটা আমি শুনবো। রোজ রাত 9টার মধ্যে বাড়ি ফেরো, আজ 12টা বাজলো কেন? আর বলো না, ওই যে আরোদ্দার আছে না, দীপক, ওর সঙ্গে আমার খুব ঝামেলা হয়েছিল। বাজারে যখন ওর কাছে টাকা জমা দিতে যাই, তখন ও আমাকে হঠাৎ আটক করে রাখলো, বললো আজকেই সব টাকা শোধ দিতে হবে, না হলে আমাকে ছাড়বে না। সে আবার কি কথা? হ্যাঁ, আর বলো না, নোংরা নোংরা গালাগাল দিচ্ছিল, অপমান করছিল। ভাগ্যিস বাজার কমিটির সবাই চলে এলো, আর সবাই বসে একটা মিটিং করে আপাতত একটা মিটমাট হয়েছে। আচ্ছা, এই দীপক আরোদ্দার তো আগে তোমাকে খুব পছন্দ করতো, তুমি নিজেই বলতে। তাহলে এখন কয়েক মাস ধরে কেন লোকটা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে? সেটা ভগবানই জানে। 3 মাসের মধ্যে সব টাকা ওকে শোধ করতে হবে, না হলে আমাকে মাছ দেবে না, আর অন্য আড়তদারের কাছে যদি মাছ কিনে বাজারে বিক্রি করি সেটাও করতে দেবে না। আমি যে এখন কি করব কিছুই বুঝতে পারছি না। 40,000 টাকা কি করে ম্যানেজ করব আমি? তুমি চিন্তা করো না, আমি বাবাকে বলে টাকার ব্যবস্থা করব। না 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 না, শ্বশুর মশাইকে সবসময় টাকা চাইলে আমার ভালো লাগে না। আমি কিছু একটা ব্যবস্থা করে নেব। আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দাও। এই শোনো না, বলছি কাল বিকেলে আমাকে একটু মেলায় নিয়ে যাবে? শুনেছি নাকি পাশের গায়ে মেলা বসেছে। তুমি মেলা যাবে? হ্যাঁ, তাহলে চলো, কারণ আমরা দুজন তো অনেকদিন কোথাও যাওয়া হয়নি। তাহলে চল মেলা ঘুরে আসি। ইস, এত জিনিস কেনার কোনো মানে হয় না। তুমি না অকারণে খুব খরচ করো, মাথায় এত দেনা, তোমার কি কিচ্ছু মনে থাকে না? আরে দেনা আছে, আর দেনা থাকবেও, তা বলে কি আমার বউকে কিছু এনে দেব না? আর আমার বউয়ের শখ আহ্লাদ কিছু পূরণ করব না? তুমি তো আমার সব শখ আহ্লাদ পূরণ করো, কিন্তু কিন্তু আমি তোমার কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারলাম না। 3 বছর বিয়ে হয়ে গেছে, এখনো পর্যন্ত তোমাকে কোনো সন্তান দিতে পারলাম না। রুমা, তোমাকে কতবার বলেছি যে সন্তান নিয়ে আমি ভাবি না। তুমি আমি দুজনেই সুখে আছি, এটাই অনেক। চলো এবার বাড়ির দিকে এগোনো যাক। আচ্ছা, আজ রাতে খিচুড়ি খাবে? খিচুড়ি মন্দ হয় না, কিন্তু তার সঙ্গে বেগুন ভাজা আর আলু ভাজা করবে, কেমন? না, বেগুন খেতে হবে না। কেন? এই তো কাল বললে বেগুন 100 টাকা কেজি হয়ে গেছে। ও আচ্ছা, কিন্তু আমার বউটা যে বেগুন খেতে খুব ভালোবাসে।
রুমা, ও রুমা, বেলা তো অনেক হলো, জামাই আজ বাজারে যাবে না? ও প্রদীপ, কি ব্যাপার, দুজনের কেউ সাড়া দিচ্ছে না? এত বেলা পর্যন্ত তো কখনো ঘুমোয় না ওরা। দেখবো একবার বাড়িতে ঢুকে। কিন্তু এভাবে মেয়ে জামাইয়ের ঘরে ঢুকবো কি করে, সেটা কি উচিত হবে? আচ্ছা, প্রদীপ ভোরে উঠে বাজারে চলে যায়নি তো? একবার দেখি তো। রুমা, প্রদীপ, কি হলোটা কি? আরে কোথায় কি হলো? আরে কি হয়েছে? আরে কি হলো? কি গো, তুমি এখানে এভাবে বসে আছো? শুনেছো কি ঘটেছে? কি ঘটেছে? আরে পাশের বাড়ি রুমা খুন হয়েছে, পুলিশ এসেছে। রুমা খুন হয়েছে? পুলিশ এসেছে? চলো দেখে আসি। না, কোনো দরকার নেই। পুলিশ কি দেখার জিনিস নাকি যে দেখতে যেতে হবে? কথাটা শোনোনি? বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে 36 ঘা। পুলিশের ঝামেলায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। এ আবার কেমন কথা বলছো? পাড়ার মধ্যে খুন হয়েছে দেখতে যাবো না? এটা কি ঠিক বলো তো? হাজার হোক ওরা আমাদের প্রতিবেশী। এই বেশি কথা বলো না তো, যেটা বলছি সেটা করো। আমরা এমনি বিভিন্ন ঝামেলায় জড়িয়ে, তার মধ্যে এইসব খুন খারাপিতে জড়িয়ে আমাদের সময়কে আরো বেশি করে খারাপ করতে চাই না। এই, তোমার কি হয়েছে বলো তো? তুমি তো ঘামছো কেন? কোথায় কোথায় ঘামছি? ও, গরম লাগছে তাই। ও, ঠিক আছে, তুমি এখানে বসো, আমি গিয়ে দেখে আসি তোমাদের। না, কোথায় যাবে না, এখানে থাকো, কোথায় যাবে না। না না স্যার, আমার জামাই কেন খুন করবে? প্রদীপ একেবারেই ওরকম ছেলে ছিল না। তাছাড়া আমার মেয়ের সঙ্গে ওর সম্পর্ক খুব ভালো। ওরা আমার বাড়িতে থাকতো, আমি সব জানি স্যার। আপনার বাড়িতে থাকতো তার মানে প্রদীপ ঘর জামাই ছিল? হ্যাঁ, আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি খুব একলা হয়ে গিয়েছিলাম। তাই আমার ছোট মেয়ে বিয়ে দেওয়ার সময় পাত্রপক্ষের কাছে আমার শর্তই ছিল পাত্রকে ঘর জামাই থাকতে হবে। আচ্ছা, প্রদীপ কি করতো? বাজারের বড় মাছের দোকানটা ওর ছিল। এই ব্যবসাটা প্রদীপ বিয়ের আগে থেকেই করতো স্যার। তার মানে আপনার কথা অনুযায়ী প্রদীপ আর রুমার মধ্যে কোনো ঝামেলাই ছিল, তাই তো? আসলে প্রদীপ অত্যন্ত ভালো মানুষ ছিল স্যার। ও ঝগড়া ঝামেলা করার ছেলে নয়। আমি তো ব্যবহারের দিক থেকে প্রদীপকেই আমার বোন রুমা ওর থেকে অনেক এগিয়ে রাখবো। রুমা প্রদীপকে যা তা বলতো, কিন্তু প্রদীপ কখনো মুখ খুলতো না। আপনি ইনিকে? আমার বড় মেয়ে অমিতা। খবরটা শুনেই অমিতা শ্বশুর বাড়ি থেকে ছুটে চলে এসেছে। আচ্ছা, তার মানে আপনারা বলতে চাইছেন প্রদীপ রুমাকে খুন করেনি, তাই তো? না, করেনি। কাল বিকেলে ওরা দুজনে মেলায় গিয়েছিল। প্রদীপ রুমাকে অনেক কিছু কিনে দিয়েছিল স্যার। তাহলে প্রদীপ পালালো কেন? ও পালায়নি স্যার। আমার মন বলছে ওর সঙ্গে কোনো ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। হয়তো ওকেও খুন করে লাশ গুম করে দিয়েছে। তার মানে আপনারা সন্দেহ করছেন রুমাকে অন্য কেউ খুন করতে পারে? প্রদীপ যে কিছু করেনি সে ব্যাপারে আমি নিশ্চিত বলতে পারি। তবে
রুমাকে খুন করার কারণ থাকতেই পারে। প্রদীপ ঠান্ডা মাথার মানুষ ছিল, কিন্তু রুমা তেমন ছিল না। তাছাড়া রুমা প্রদীপকে স্বামী হিসেবে পেয়ে খুব যে সুখী ছিল সেটা বলতে পারবো না। আরে লিলি, তুই এখানে? তোকে তো আমি সারা তল্লাট খুঁজে বেড়াচ্ছি। তুই কাল বিকেলে দোকান খুলিসনি কেন? আরে তুই তো জানিস তোর দোকানের চার চপ না খেলে পরে না আমার মনটা একদম ভালো লাগে না। কার কথা ভাবছিলিস রে? প্রদীপের বউ মরেছে, প্রদীপ তোকে বিয়ে করবে? শোন শোন শোন, প্রদীপের কথা বাদ দে, ওর উপরে কোনো ভরসা নেই, বুঝেছিস? হ্যাঁ, ওর বউকে মার্ডার করে পালিয়েছে, ও আর কখনো ফিরবে না। যদি রানীর মতো থাকতে চাস না তাহলে তুই আমার কাছে চলে আয়, বুঝেছিস? হ্যাঁ, আর তোকে আমি সারাদিন কিছু করব না, আমি শুধু রাতে তোর কাছে আসবো। তোর সারাদিন কোনো চিন্তা নেই, কোনো কাজও নেই। হ্যাঁ, কিরে কিরে আসবি তো? হ্যাঁ বল। শয়তান, তোরে এত বড় সাহস, তুই 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 দীপক লাহিস চোখে চোখে কথা বলিস? হ্যাঁ, তুই যদি আমার প্রস্তাবে রাজি না হস না তারপরে এই হাতটা কিন্তু না এই গলাতেও নেমে যেতে পারে, বুঝেছিস? হ্যাঁ, ভেবে দেখ আমার কথাটা, বুঝলি? কি নাম বললেন লোকটার? দীপক লাহা? হ্যাঁ, মাছের আড়তদার প্রদীপ ওর কাছ থেকে মাছ নিয়ে বাজারে খুচরো বিক্রি করত। প্রদীপ আমাকে কখনো কিছু বলেনি, কিন্তু আমার মেয়ে রুমার কাছে শুনেছি আড়তদার দীপক লাহা মাঝে মাঝে ওকে অপমান করত। কিন্তু 2-3 দিন আগে টাকার জন্য ওকে আড়তে আটকে রেখেছিল অনেক রাত পর্যন্ত। প্রদীপ কখনো প্রোটেস্ট করতো না, তবে আমার মনে হয় রুমার যা মেজাজ, ও হয়তো কোনোদিনও দীপককে রাস্তায় কিছু বলে থাকবে, আর তাতেই দীপক হয়তো। আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনার বোন প্রদীপকে নিয়ে সুখী ছিল না, তাহলে কি আপনার বোনের জীবনে অন্য কোনো পুরুষের আনাগোনা? সেটা তো বলতে পারবো না স্যার, ও আর আমি আলাদা আলাদা বাড়িতে থাকি, তাই ও কি করতো কি না করতো সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। কমলবাবু, আপনি এই বিষয়ে কিছু জানেন? না না, আমি এই বিষয়ে কিছু জানি না স্যার। স্যার আসবো? হ্যাঁ এসো। পোস্টমর্টম রিপোর্টের প্রাথমিক খসড়া পাঠিয়েছেন ডক্টর দাস। আচ্ছা, তো রিপোর্ট কি বলছে? হাসুয়া জাতীয় কোনো ঘরোয়া ওয়েপন দিয়ে রুমা দেবীকে কুপিয়ে খুন করা হয়েছে। হাসুয়া? তার মানে মার্ডার ওয়েপন? আমাদের বাড়িতে কোনো হাসুয়া ছিল না স্যার, তার মানে খুনি বাইরের লোক হাসুয়া নিয়ে আমার বাড়িতে ঢুকেছিল। ওই মার্ডার ওয়েপনটা খুঁজে পেতে হবে, হাসুয়াটা আমার চাই। ওকে স্যার। সীমা, তুমি এক কাজ করো, তুমি কমলবাবুদের সঙ্গে নিয়ে ওনার বাড়িতে চলে যাও, বাড়ির চারদিকটা ভালো করে ছানবিন করো। আমি দীপক লাহার খোঁজ নিয়ে স্পটে পৌঁছেছি। ওকে? ওকে স্যার, আপনারা আসুন আমার সাথে। যান। স্যার, এই ব্যবসা করতে গেলে পরে তো সম্পর্কের উঁচু নিচু হবেই। বাজার কমিটি এসে সালিশি করে দিয়ে গেছে, এখন প্রদীপ আর আমার মধ্যে কোনো ঝুট ঝামেলা নেই। তাছাড়া স্যার, মারামারি করতে গেলে পরে তো আমি প্রদীপের সাথে মারামারি করব, আমি খামোকার বউকে মারবো কেন? বরং প্রদীপ গায়েব হওয়াতে তো আমারই লোকসান। আমি এখনো 40,000 টাকা ওর কাছে পাই। স্যার, আমার মনে হয় কেউ আপনাদের কাছে আমার নামে চুকলি কেটেছে। কে বলুন তো? কে আবার? লিলি। কে লিলি? আমি বলছি। স্যার, ওই লিলি। আরে তোমাকে কে বলতে বলেছে? লিলি হলো ওই প্রদীপের লাভার। স্যার স্যার, এই হচ্ছে আমার স্ত্রী, মানে আমার ওয়াইফ। স্যার, মানে যা আমার এই সব কিছু দেখছেন সব ওর বাবারই। দেখুন, প্রদীপ যে পরকিয়া করতো সেটা ওর শ্বশুর বা শালী কেউ কিন্তু আমাদের জানায়নি। আর বলবে কেন? নিজের ঘরের কেচ্ছাটি কেউ। আমি কথা বলছি তো। দেখুন স্যার, আমার বর কি বলবে আমার থেকে শুনুন।
আমাদের 5 পুরুষ এইখানকারই বাসিন্দা, আমার কাছে সব খবর পাবেন। এই যে বরটি, এর চরিত্র খুব খারাপ, মেয়ে দেখলে একেবারে হামলে পড়ে। ওই যে লিলি লিলি আছে না, ওই আড়তের পাশে ওর চায়ের দোকান, ওকে দেখলেই তো আমার বড় একদম চুকচুক চুকচুক করতে থাকে। তারপরেই তো আমি ওই লিলির ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিতে শুরু করি। আমারও কিন্তু পুলিশের মতন খবরি পোষা আছে, তাদের থেকেই তো জানতে পারি ওই লিলি আর প্রদীপ গোপনে পীড়িত করে। তার মানে আপনি বলতে চাইছেন ঈর্ষায় লিলি খুনটা করেছে প্রদীপের বউ রুমাকে? আমি শুধু একটা কথাই বলতে চাইছি, আমার বর শত নোংরা হতে পারে, কিন্তু ওই খুনের ব্যাপারে কোনো মুরদ নেই। ও একেবারে পাক্কা। স্যার 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 আমার মনে হয় কি এই খুনটা না প্রদীপ আর লিলি করেছে। চুপ! তোমাকে কে বলতে বলেছে? বারবার কথা বলছো। আজকে তোমার হচ্ছে, দাঁড়াও, আজকে তোমার জন্যই এই পুলিশ ঘরে ঢুকেছে। ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। দরকার হলে আমরা কিন্তু আবার আসবো। এই চল চল, না হলে গুলি মেরে খুলি উড়িয়ে দেবো। চল চল। প্রদীপের তথাকথিত প্রেমিকা লিলির বাড়িতে গিয়ে তাকে খুঁজে পাওয়া গেল না। বাজারে কয়েকজনের সঙ্গে কথা বলে লিলির সম্পর্কে জানতে পারলাম। সবাই নাকি লিলিকে চেনে। কেউ কেউ বলল কাল বিকেলের পর থেকে লিলি নাকি দোকানই খোলেনি। লিলিকে আমরা সন্দেহের তালিকার বাইরে রাখছি না, কারণ এরকমও তো হতে পারে লিলি খুনটা করে গাঢ় হাতা দিয়েছে। তদন্ত চলাকালীন কেউই কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়। যাই হোক, আমি এখন যাব কমলবাবুর বাড়িতে, কারণ সেখানে আমার এসআই সীমা দেবনাথ কমলবাবুর বাড়ির চারদিকটা খুব ভালো করে ছানবিন করছে। তুমি, তোর এত বড় সাহস, তুই ভাড়াটে গুন্ডা নিয়ে এসে আমাকে তুলে নিয়ে আসিস? তুই পুলিশের কাছে আমার নামে কি লাগিয়েছিস? আমার অত সময় নেই যে তোর নামে আমি চুগলি করতে যাব। তোকে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আমার স্বার্থে আঘাত লাগলে কিন্তু আমি ছেড়ে কথা বলি না। আজকে স্রেফ তোকে তুলে এনে বুঝিয়েছি, নইলে এরপরে যেদিন করবি সেদিনকে। নেহাত আমি তোকে ভালোবাসি, তাই। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? ভয় দেখাচ্ছি না, ভয় দেখাচ্ছি না, বোঝাচ্ছি, তোকে বোঝাচ্ছি। নইলে তুই তো জানিস আমি কে করতে পারি তোকে। কমলবাবু, আপনার ছোট জামাই প্রদীপের চরিত্র খুব একটা ভালো নয়। দেখুন, আমরা খবর পেয়েছি উনি কোনো না কোনো পরকীয়া সম্পর্কে লিপ্ত আছেন। কি বলছেন? প্রদীপ গোপনে পরকীয়া করত? না না, আমি বিশ্বাস করি না। না স্যার, প্রদীপ এমন ছেলেই নয়, ও আমার বোনকে খুব ভালোবাসতো। আপনারা কিছু লুকোচ্ছেন না তো? ঠিকঠাক বলুন। কি লুকোবো? কেন লুকোবো? দেখুন, কাল রাত্রে আমার মেয়ে খুন হয়েছে, সকালে আপনাদের কাছে রিপোর্ট করলাম, এখন দুপুর গড়িয়ে গেল, এখনো আপনারা আমার মেয়ের খুনিকে ধরতে পারলেন না। এমনকি আমার জামাইয়ের কোনো হদিস দিতে পারলেন, উল্টে আমাদের পরিবারে কলঙ্ক লাগাচ্ছে। কমলবাবু, আপনার পরিবারের ওপর কলঙ্ক লাগাবার কোনো অভিপ্রায় আমার নেই। আপনি অযথা উত্তেজিত না হয় আমাদের সঙ্গে সহযোগিতা করুন। ভুলে যাবেন না, আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখছি না। স্যার স্যার কিছু মনে করবেন না, আসলে বাবার মাথা ঠিক নেই, বুঝতেই তো পারছেন। ইটস ওকে। আচ্ছা, একটা কথা বলুন তো, প্রদীপের সঙ্গে রুমার বিয়েটা কি প্রেমের? না স্যার, দেখাশোনা করেই ওদের বিয়েটা হয়েছিল। প্রথম দেখাতেই আমাদের সবার খুব পছন্দ হয়ে গেছিল প্রদীপকে। খুবই লাজুক, সহজ সরল ছেলে। প্রদীপ, তুমি তো দেখছি ম্যাজিশিয়ান। কত ছেলে এসেছে আমাদের বাড়িতে আমার বোনকে দেখতে, তাদের কখনো আমার পছন্দ হয়নি, কখনো বাবার পছন্দ হয়নি, আবার কখনো বোনের পছন্দ হয়নি। তুমি এমন একটা মানুষ যাকে এক দেখাতেই আমার বাবার আর আমার বোনের তোমাকে খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এবার বলো তুমি কি বলবে? আমি আর কি বলবো,
আপনারা তো খুব ভালো মানুষ, আর আপনাদের মনটাও খুব পরিষ্কার। সেই জন্যই তো আমার বোনের জন্য তোমার মতন একটা পরিষ্কার মনের ছেলে খুঁজছিলাম। তারপর খুব তাড়াতাড়ি প্রদীপ আর রুমার চারা ত্যাগ করে দিয়েছিলাম। বুঝলাম। আচ্ছা, আপনাদের বাড়ির পেছন দিকে যাতায়াত আছে? না স্যার। চলুন তো আমার সঙ্গে একবার, আসুন। তুমি ওই দিকটা দেখো তো, এই দিকের গাছগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক কোনো জায়গা যেন বাকি না থাকে। হ্যাঁ স্যার। সন্দেহজনক কিছু পেলে? না স্যার, এখনো পর্যন্ত সেভাবে কিছু পাইনি, তবে কিছু সন্দেহজনক পায়ের ছাপ পেয়েছি। আচ্ছা, পুরোটা কন্টিনিউ করেছে। আর যেটা দেখছি ওখানের গার্বেজ রয়েছে, এখানে কিছু টপ ভাঙা রয়েছে। ম্যাডাম এইদিকে দেখুন। স্যার, হাসুয়া, রক্ত মাখা। বলছি থ্যাংক ইউ। কেন? বিকেলে বাজারে সবার সামনে দীপক যেভাবে আমাকে অপমান করলো, আমি তো ভেবেছিলাম মরেই যাই। কেউ দাঁড়ায়নি পাশে, শুধুমাত্র তুমি দোকান থেকে বেরিয়ে এসে আমার পাশে দাঁড়ালে, দীপককে তাড়ালে, আর আমাকে সিনেমা দেখাতে নিয়ে গেলে জোর করে। তোমার মন ভালো করার জন্য। হ্যাঁ। এই হ্যাঁ, বইটা কেমন লাগলো? ও দারুণ দারুণ, সত্যি লিলি মনটা খুব ভালো হয়ে গেল। আর বইটাও খুব সুন্দর ছিল। আর বলছি ওই শেষের সিনটা খুব দারুণ ছিল, কিন্তু নায়ক নায়িকার মিল হয়ে গেল। হ্যাঁ। তবু আমার জীবনে যে কেন এমন একটা সিনেমার মতো হয় না, কেন যে কেউ ভালোবেসে আমাকে বুকে টেনে নেয় না, জানো? আমার না শুধু একটাই স্বপ্ন। কি? আমার একটা সংসার হবে, আর আমাকে ভালোবেসে আগলে রাখার মতো একটা মানুষ। খুব কি বেশি চাহিদা গো? ওই না তো। তবু পায় না কেন এমন একটা মনের মানুষ? চল। আরে লিলি, ছাড়ো, গাড়িটা তো চলে গেছে। ছাড়বো না, আমি তোমাকে খুব ভালোবাসি প্রদীপ, তুমি বোঝো না? অনেক রাত হয়েছে লিলি, তুমি বাড়ি যাও আর আমিও বাড়ি যাই। চল। তুমি আমাকে ছেড়ে চলে যাবে প্রদীপ? আমাকে বাড়ি পৌঁছে দেবে না? বেশি সময় নেব না। ঠিক আছে, চল। প্রদীপ, আমাদের জীবনটা কেন এমন সিনেমার মতো হয় না বলো? তুমি আমাকে বিয়ে করবে প্রদীপ? সেটা কোনোভাবেই সম্ভব নয় লিলি। তুমি তো জানো যে আমি একটা বিয়ে করেছি। সব জেনেও বলছি, আমি তোমাকে খুব ভালোবাসি প্রদীপ। এই বিয়ের কথাটা কেউ জানবে না, শুধু আমি জানবো। আর আমি এটা জেনে সুখী হতে চাই যে আমি প্রদীপের বউ। না না না, আমি আমার বউকে ঠকাতে চাই না। রাত হয়েছে, আমি বাড়ি যাই। প্রদীপ, তুমি তোমার বউকে খুব ভালোবাসো, তাই না? বাসি, কিন্তু ও আমাকে ভালোবাসে না বোধহয়। কেন? সেটা অন্য একদিন বলবো। চল, বাড়ি চল। কোথায় আছো তুমি? আমি তোমাকে অনেক ভালোবাসি। এভাবে বসে বসে চিন্তা করলে চলবে না। তোমাকে তো কতবার বলছি, চলো আমরা থানায় যাই, থানায় গিয়ে পুলিশকে সবটা জানাই। এভাবে বসে বসে তো শান্তি পাচ্ছ না, বরং থানায় গিয়ে সবটা বললে পরে একটু স্বস্তি পাবে। না না না, আমি থানায় যাব না, আমি পুলিশের সামনে যাব না। পুলিশের সামনে গেলে ওরা আমাকে জেলে ভরে দেবে। আমি যাব না, আমি যাব। চলো চলো। বলো সীমা। আচ্ছা, হাসুয়াটা ফরেন্সিকে পাঠিয়েছো? বাহ, ভেরি গুড। ওদের হাতের ছাপগুলো নিয়ে। আচ্ছা আচ্ছা, দীপক আর ওয়াইফের। বাহ। আচ্ছা, ওর বাবার আর দিদির হাতের ছাপ নিয়েছো? ওয়াও, ভেরি গুড ভেরি গুড। শোনো সীমা, একটা কথায় মাথা রাখতে হবে,
কেউই কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়। বাকি রইল শুধু লিলি। ওই লিলিকে আমি ঠিক খুঁজে বার করবই। স্যার আসবো? হ্যাঁ এসো। আসুন। হ্যাঁ ঠিক আছে, আসবো স্যার। আসুন। স্যার আমি লিলি। লিলি? আরে বসুন বসুন। আচ্ছা, প্রদীপ সরকারের সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল? বলুন বলুন, চুপ করে থাকবেন না। কিছু লুকোলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আমার সাথে প্রেমের সম্পর্ক ছিল স্যার। ওকে আমি বিয়ে করতেও চেয়েছিলাম। ও খুব ভালো ছেলে ছিল। ওর বউকে খুব ভালোবাসতো, তাকে ঠকাতে চায়নি ও। কিন্তু রুমা খুব ভয়ঙ্কর ছিল। ওকে সবসময় সন্দেহ করত, অত্যাচার করত। এই তো দিন 15 আগে। প্রদীপ, তুমি এসেছো? আমি খুব খুশি হয়েছি। আমি থাকবো তোমার কাছে, ও বাড়িতে আর ফিরে যাব না। আমাকে রাখবে? কি বলছো? তুমি আমার কাছে থাকবে আর আমি তোমাকে রাখবো না? আমি তোমাকে মাথায় করে রাখবো গো। কি হচ্ছে কি এসব? হ্যাঁ, আমাকে নোংরামে বলে বাড়ি ছেড়ে চলে এলে, আর তুমি নিজে নিজে কি করছো? বউ ছেড়ে একটা অন্য মেয়ে ছেলে নিয়ে পড়ে থাকতে তোমার লজ্জা করছে না? তুমি যেমন অন্যকে কি তেমন ভাবো? লিলি তোমার থেকে ভালো মেয়ে, আর লিলি পরিষ্কারভাবে জানে যে কোনটা ভালোবাসা আর কোনটা নোংরামি। ও তাই নাকি? হ্যাঁ। এই নষ্ট মেয়েটা আমার চেয়ে ভালো, তাই তো? রাক্ষসী, ঘর ভাঙানি মেয়ে ছেলে। তুই আমার স্বামীর দিকে কেন? হ্যাঁ, তুমি ছাড়ো ওকে। তুমি ছাড়ো। আমি ওকে ছাড়বো না। ওকে মেরে তারপরে আমি এখান থেকে যাবো। না না না, ওকে ছাড়ো, ওকে ছাড়ো, লেগে যাবে। ওর জন্য আমার ঘরে অশান্তি। একটা নষ্ট মেয়ে ছেলে। ছাড়ো আজকে ছাড়ো বলছি, ছাড়ো ওকে। ছাড়ো। কি বলবে তুমি? কি বলবে? তুমি কি বলতে চাও? কি বলতে চাও তুমি? তুমি অন্যের ঘাড়ে দোষ দিতে খুব ভালো লাগে না তোমার? হ্যাঁ, আমি তোমার সঙ্গে 3 বছর সংসার করেছি, তোমার মতো নোংরা মেয়ে ছেলের সঙ্গে। আর তুমি জামাইবাবুর সঙ্গে সম্পর্ক রেখে আমাকে কেন বিয়ে করলে? জবাব দাও। জামাইবাবুর সঙ্গে সম্পর্ক রাখে সবসময় সে নষ্ট মেয়ে ছেলে কথা। তুমি বাড়ি চলো। না যাবো। তুমি বাড়ি চলো। আমি যাবো না। তুমি চলো। যাবো না বাড়ি। তুমি চলো। আমি যাবো না বাড়ি। চলো বলছি। কি বলছেন কি আপনি? রুমার সঙ্গে ওর নিজের জামাইবাবুর অবৈধ সম্পর্ক ছিল? ওই দিন ও ওটাই বলছিল। এই ব্যাপারটা বাড়িতে কেউ জানতো না? সেটা জানি না স্যার। লিলির সঙ্গে আমি কথা বলে অবাক হয়ে গেলাম। রুমা তার জামাইবাবুর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল সে কথা বাড়ির কেউই জানতো না। ভাবছিলাম কমলবাবুকে আর তার বড় মেয়ে অমিতাকে থানায় ডেকে পাঠাই, কিন্তু ঠিক সেই সময় আমাদের এসআই সীমা নিয়ে এলো কমলবাবুর এক প্রতিবেশী বিশু আর তার স্ত্রী জবা। হ্যাঁ স্যার, ওর বাড়ির লোক পুরো ব্যাপারটাই জানতো, আর পুরো ব্যাপারটাই চাপা ছিল। আমরা পাশের বাড়িতে থাকি তো, তাই আমরা জানতাম। রুমার বিয়ের আগে রুমার গৌতমদার সাথে ওর সম্পর্ক ছিল। আচ্ছা, রুমার খুনের ব্যাপারটা আমাকে একটু বলুন তো। মানে রুমাকে কি ওর হাজব্যান্ড প্রদীপ খুন করেছিল ওদের এই অবৈধ সম্পর্কের কথা জেনে গিয়ে? না স্যার। প্রদীপ কি করে খুন করবে? রুমা খুন হওয়ার 2 ঘন্টা পরেই তো প্রদীপ খুন হয়েছিল। হোয়াট? কখন? গতকাল বিকেলে স্যার, ওই মেলা থেকে ফেরার সময়। আমি নিজের চোখে দেখেছি স্যার। আমি আর থাকতে না পেরে আপনাদের কাছে চলে এলাম। এখনই আমাদের ওইখানে নিয়ে চলুন। আসুন স্যার, এদিকে। এই দেখুন। সীমা, ইয়েস স্যার।
বডিটাকে পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করো। ওকে স্যার। সেদিন আমি মেলার দিকে যাচ্ছিলাম স্যার, হঠাৎ দেখি একটা গলির বাঁকে গৌতম দাঁড়িয়ে আছে। দেখে ওকে কেমন একটা ওই সন্দেহজনক মনে হচ্ছিল। তারপর কিছুটা এগোতেই রুমা আর প্রদীপ মেলা থেকে কেনাকাটা করে ফিরছিল। আমার মনে কেমন একটা সন্দেহ হলো, কিন্তু খুন টুন হবে এসব ভাবিনি। ভেবেছিলাম ঝগড়াঝাটি হবে, তাই সেসব জানার লোভে ওকে অনুসরণ করি। এত জিনিস কেনার কোনো মানে হয় না। তুমি না অকারণে খুব খরচ করো, মাথায় এত দেনা, তোমার কি কিচ্ছু মনে থাকে না? আরে দেনা আছে আর দেনা থাকবেও, তা বলে কি আমার বউকে কিছু এনে দেব না? আচ্ছা, আজ রাতে খিচুড়ি খাবে? খিচুড়ি মন্দ হয় না। কিছুটা যাওয়ার পর হঠাৎ একটা বাঁকে গিয়ে দেখলাম গৌতম আর নেই, আর রুমা হঠাৎ দাঁড়িয়ে পড়লো আর প্রদীপকে কিছু একটা বললো। এই শোনো না, বলছি আমার জন্য একটা কাজ করবে? কি বলো? গনসার দোকান থেকে একটু দেশি মুরগির মাংস আনতে পারবে? আমার না খুব দেশি মুরগির মাংস খেতে ইচ্ছা করছে। আরে তুমি বলেছো আর আমি আনবো না? আমি এক্ষুনি যাচ্ছি, নিয়ে আসছি। ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি ততক্ষণে বাড়ি গিয়ে একটু স্নান করে নিই। হ্যাঁ সে ঠিক আছে, আর তুমি এগুলো একটু নিয়ে যাও। ওকে, আচ্ছা যাও। আমি ভয় পেয়ে বাড়ি চলে আসি স্যার। তার মানে প্রদীপকে খুন করেছে রুমার জামাইবাবু গৌতম, কিন্তু রুমাকে খুনটা করলো সেও কি ওই গৌতম? তা বলতে পারবো না, কিন্তু রুমার ঘরে সেদিন রাত্রিবেলা গৌতম ঢুকেছিল। তারপর হঠাৎ একটা চিৎকার শুনতে পাই, তারপর দেখি গৌতম দৌড়ে বাইরে বেরিয়ে আসছে, কিন্তু ও নিরস্ত্র ছিল। মশাই, আপনি গৌতমকে নিরস্ত্র অবস্থায় দেখে ধরতে পারলেন না? সেই বিকেলবেলা দেখলেন প্রদীপকে গৌতম খুন করলো, তখনও ধরতে পারলেন না। আবার সেই গৌতম রাত্রিবেলা রুমার ঘরে ঢুকলো, তখনও কিছু করতে পারলো না। মশাই, আপনাদের মতো মানুষদের সমাজে কি দরকারটা বলুন তো? স্যার, আমরা বড্ড সাধারণ মানুষ, বড্ড ভীতু। এসব জিনিসে ফেসে গেলে স্যার আমাদের বাঁচানোর কেউ নেই। আর তাছাড়া কেস করবার জন্য অনেক টাকার দরকার, আমাদের এত সামর্থ্য নেই স্যার। কিন্তু স্যার আমি জানি গৌতম কোথায় আছে। কোথায় আছে? ওই সদর পাড়ায় যে ভাঙা কারখানাটা আছে, আমি ওখানে ওকে ঢুকতে দেখেছিলাম স্যার। কিন্তু স্যার আজ সকালে আমি গাছের আড়াল থেকে দেখেছি ওখানে একটা কিছু নড়ছে। সাপ টোপের ভয়ে ওদিকটা কেউ যায় না স্যার। সীমা, এখনই আমাদের বেরোতে হবে। ওকে স্যার। স্যার এক মিনিট। হ্যালো, হ্যাঁ বলুন। হোয়াট? ওকে ওকে, আমি স্যারকে বলছি। স্যার, রুমাকে যে হাসুয়া দিয়ে খুন করা হয়েছে, তার বাটে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, সেটা মিলে গেছে অনিতার সাথে। হোয়াট? শুনুন, আপনারা এখন আসুন। আচ্ছা, দরকার হলে আমি ডেকে পাঠাবো। আচ্ছা, ওকে। এক্ষুনি গিয়ে সব কটাকে তুলে আনবে। ওকে স্যার। আমরা এই কেসটাতে খানিকটা অক্সিজেন পেলাম। একদিকে গৌতমের খোঁজ, আর অন্যদিকে হাসু আর হাতুলে অমিতার আঙুলের ছাপ। তাই দেরি না করে আমাদের টিম অমিতাকে তুলে নিয়ে এলো থানায়। গৌতমকে উদ্ধার করা হলো, তবে গুরুতর অসুস্থ অবস্থায়। তার সারা শরীরে গভীর ক্ষত, সেপ্টিসেমিয়া ছড়িয়ে পড়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, গৌতমের ওপর আঘাতটা হানল কে? কেন করলি এমন কাজ? কেন করলি? বল বল বল, কেন করলি? বলছি, আমার বিয়ের বছর খানিকের মধ্যে আমার স্বামী গৌতমের সঙ্গে আমার বোন রুমার অবৈধ সম্পর্ক শুরু হয়।
দুজনকে অনেক বুঝিয়েও কোনো লাভ হয়নি। শেষে আমি আর বাবা ঠিক করি রুমার বিয়ে দিতে হবে, কিন্তু এমন একটা ছেলের সাথে ওর বিয়ে দিতে হবে যে ঘর জামাই থাকতে রাজি হবে, যাতে সেও রুমার ওপর নজর রাখতে পারে আর বাবাও নজর রাখতে পারে। কিন্তু একবার যারা নোংরা স্বাদ পেয়েছে তারা পাকে তলিয়ে যাবে, তবু নোংরামি করবে। রুমার বিয়ের পরে ওরা সম্পর্ক চালিয়ে গেল। প্রদীপ বাড়িতে না থাকলেই গৌতম ওই বাড়িতে চলে যেত। প্রদীপ ছেলেটা এতটাই ভালো ছিল যে ও বুঝতে পেরেও একা কাঁদত, কিন্তু কখনো প্রোটেস্ট করতো না। সব জেনে এই সম্পর্কে কিভাবে ছিলেন আপনি? আপনার বাবাই বিয়েটা দিল কিভাবে? প্রদীপকে অন্ধকারে রেখে আপনারা রুমার সঙ্গে প্রদীপের বিয়ে দিলেন। জানেন এটা কত বড় ক্রাইম? আমি দোষী স্যার, অবশ্যই আমি দোষী। কান্নাকাটি করে কোনো লাভ হবে না এখন। যাকে তারপরে কি হয়েছে বলে যান। এই সম্পর্কে অসহ্য হয়ে উঠে একবার প্রদীপ বাড়ি থেকে পালিয়ে যায়, অন্য একটা মেয়ের বাড়িতে থাকতো, কিন্তু রুমা প্রদীপকে ফিরিয়ে নিয়ে আসে। স্যার জানেন তো, আমি ভাবলাম বোধহয় সব এবার ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার না বেশি বাড়াবাড়ি ছিল ওই চালিটার সঙ্গে। কি দরকার ছিল কি ওকে টেনে হিসেবে বাড়িতে নিয়ে আসার? আমার ইগোতে খুব লেগেছিল, আমাকে ছেড়ে অন্য একটা নিয়ে থাকবে। ইগো? কিসের ইগো? ওই চালিটার সঙ্গে থাকলেই তো আমাদের সুবিধে হতো, ওকে বাকিদের সামনে বেশ ভালো করে পচানো যেত। সবাই ওকে খুব ভালো ছেলে মনে করে না। যাকে শোনো, ওকে যখন টেনে হিচড়ে বাড়িতে নিয়ে এসছো তখন ওর সঙ্গে কোনো রকম ঝগড়াঝাটি ঝামেলা কিচ্ছু করবে না। ওর একটা পার্মানেন্ট সলিউশন বের করতে হবে। কি করতে হবে তাই বলো। শোনো, তুমি ওর সাথে কোনো ঝামেলা করবে না আগেই বললাম, উপরন্তু তুমি ওর কাছে ক্ষমা চাইবে। তুমি বলবে তুমি যা করেছো অন্যায় করেছো, তুমি গৌতমের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। এরপর থেকে তোমরা দুজনে সুখী দাম্পত্য জীবন পালন করবে। ঠিক আছে, তারপর? তারপর সামনের রোববারের মধ্যে প্রদীপের কোনো একটা ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। শোনো, তোমাকে ফোনে আমি যেমন যেমন নির্দেশ দেব তুমি ঠিক তেমন তেমন কাজ করবে। তারপরে রবিবারের মধ্যে প্রদীপের হাত থেকে তোমাকে আমি মুক্তি দেবই, প্রমিস। মেরে ফেলবে? এখানে নয়, পরে। চলো চলো চলো, পরে এখানে নয়। বাবা যখন আমায় ফোনে জানালো প্রদীপ রুমাকে নিয়ে বিকেলে মেলায় বেরিয়েছিল, কিন্তু সন্ধেয় রুমা একা ফেরে, প্রদীপ রাতেও ফেরেনি। আমি তখনই বুঝতে পেরেছিলাম মেলা থেকে ফেরার পথে
গৌতম রুমার সঙ্গে পূর্ব প্ল্যান মতো প্রদীপকে খুন করে। আমি তারপর থেকেই গৌতমের ওপর নজর রাখতে লাগলাম। কাল গভীর রাতে গৌতম যখন বাড়ি থেকে বেরোলো, আমি একটা হাসুয়া নিয়ে ওর পিছু নিই। শেষবারের মতো যা করার করে নে। চমকাচ্ছিস কেন? হ্যাঁ, চমকাচ্ছিস কেন? আমি তোদের দুটোকে মেরে ফেলতে এসেছি, ঠিক যেভাবে তোরা প্রদীপকে মেরেছিস। তুই যাচ্ছিস কোথায়? হ্যাঁ, কি হলো নিজের বোনকে মেরে? আপনি নিজে কি ভালো থাকতে পারলেন? প্রতিশোধ নিলাম। শুধু আমার একটাই ক্ষোভ, আমি গৌতমকে মারতে পারলাম না। আচ্ছা, কেমন আছে ও? খুব একটা ভালো নেই, সেপ্টিসেমিয়া হয়ে গেছে, ট্রিটমেন্ট চলছে। আমার আর সংসার করা হলো না। অমিতা দেবী, আপনি যদি প্রথম থেকে সোচ্চার হতেন, কিংবা গৌতমকে বোঝাতেন, কিংবা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতেন, তাহলে আজকের দিনটা আপনাকে এইভাবে দেখতে হতো না। চলো শিবা। গৌতম আর অমিতা দুজনেই এখন 302 ধারায় খুনের দায়ে অভিযুক্ত। অমিতাকে জেল কাস্টাডিতে নেওয়া হয়েছে, গৌতমকে হাসপাতাল থেকে রিলিজ করে কাস্টাডিতে নেওয়া হয়েছে। দুজনেরই এখন বিচার চলছে। গৌতম প্রকৃতপক্ষে খুব খারাপ মনের মানুষ। নোংরামি, অসভ্যতা, খুন করবার প্রবণতা এইসব প্রথম থেকেই ওর মধ্যে ছিল। কিন্তু অমিতা, সে তো একটা ভালো মনের মানুষ। সে তার স্বামী গৌতমের সঙ্গে সুখে সংসার করতে চেয়েছিল, রুমার বিয়ে দিতে চেয়েছিল, বাবাকে ভালো রাখতে চেয়েছিল। কিন্তু ওই যে রাগ দমন করতে না পেরে সে নিজের জীবনে ডেকে নিয়ে এলো অন্ধকার। রাগের বশে সে অন্যায়টা করেছে, কিন্তু অন্যায় তো অন্যায়। অমিতা যদি আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে সবটা জানাতো, তাহলে আমরা গৌতম আর রুমার যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করতাম। রুমাও প্রাণে রক্ষা পেত, আর অমিতাও নিজেকে জেল যাত্রা থেকে রক্ষা করতে পারত। আমাদের দেশে পরকীয়া ফৌজদারি অপরাধ নয় ঠিকই, কিন্তু একথা স্বীকার করতেই হয়, এরকম অনেক পরকীয়া থেকে জন্ম হয় অপরাধী। আর আপনি জানতেও পারবেন না কখন যে আপনার ঘাড়ের কাছে অপরাধী নিঃশ্বাস ফেলবে। তাই সাবধান হও বাংলা।